আচ্ছা, হ্যালো। এই করোনার বাজারে সবাই নিশ্চয়ই বাড়িতে ভালোই আছে। আমাদের সবাই বুঝতেই পারছো, সবাই জানো যে আমাদের স্কুল করোনা কারণে দীর্ঘদিন ধরে বন্ধ। উপায় নেই, আমরা মুখোমুখি যেভাবে কথা বলে ক্লাস করি, যেভাবে ক্লাস করতে অভ্যস্ত, এখন সেভাবে সম্ভব নয়। আমরা আশা করব সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে। সামাজিক দূরত্ব সরকারি যে নির্দেশ আছে সেগুলো আমরা সবাই মেনে চলব, কিন্তু পড়াশোনাটা তো বন্ধ রাখা সম্ভব নয়, তাতে ক্ষতি হবে। বিশেষ করে আমাদের আজকে যারা আমাদের সামনে দেখতে পাচ্ছ আমাকে, ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে মাধ্যমিক দিতে চলেছ, জানি না এখন পরীক্ষা নিয়ে কি হবে বা আগামী ইউনিট টেস্টগুলোর কবে কি হবে না হবে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিকের টাইমেই হবে, সেটা নিয়ে তো কোনো আমাদের ডাউট নেই। অথবা আমাদের পড়াশোনাগুলো সেভাবেই চালিয়ে যেতে হবে। তোমরা জানো যে আমাদের স্কুলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে। সেই গ্রুপে বিভিন্ন স্যাররা ম্যাডামরা বিভিন্নভাবে যতটুকু সম্ভব, যেভাবে আমরা নর্মালি ক্লাস করি সেভাবে হয়তো ক্লাস করা সম্ভব নয়, কিন্তু যেটুকু সম্ভব মোটামুটিভাবে অনেকে ভিডিও রেকর্ডিং করছে, অনেকে লাইভ ক্লাস করছে, স্যার আর ম্যাডামরা অনেকে তোমাদেরকে নানা রকম নোটস দিয়ে হেল্প করার চেষ্টা করছে। যতটুকু সম্ভব চলছে আর কি। আশা করা যায় এর মধ্যে যতদিন পর্যন্ত আমরা জানি মোটামুটিভাবে জুনের 10 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ। তারপরে স্কুল খুললে এখন দেখা যাবে যে কি হচ্ছে না হচ্ছে, পরবর্তীকালে আমরা সেটা দেখব। তো যাই হোক, সেই যা হবে সেটা নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা দেখব, বা যা হতে থাকবে। আমাদের কারোর হাতে সেটা কিছু করার নেই, কিন্তু আপাতত যেটা পড়াশোনার বিষয়, আর অন্যদিকে কথা নষ্ট না করে আমি যাচ্ছি, সেই ব্যাপারটা আমাদের খানিকটা কিন্তু এগিয়ে যেতে হবে যতটুকু সম্ভব। আমি জানি প্রত্যেকেই নিশ্চয়ই বাড়িতে, যেহেতু তোমরা নিজেরা মাধ্যমিকের পরীক্ষার্থী, প্রত্যেকেই তোদের নিজেদের চাপ তো আছেই, থাকা উচিত মাধ্যমিক বলে। আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব সেই জায়গাগুলো যেন তৈরি হয়। তো আমার যতটুকু মনে পড়ছে, আমরা যখন লাস্ট ক্লাস করছিলাম তখন আমরা গান্ধী নিয়ে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই চ্যাপ্টারটা লাস্ট আমরা পড়েছিলাম। সেই চ্যাপ্টার যতটা হয়েছে বা যদি শেষ হয়ে গেছে, আশা করছি শেষ হয়েছে, আমার যতটুকু মনে পড়ছে। যদি কিছু সমস্যা থাকে সেটা নিয়ে আমরা আবার প্রশ্ন বা যেগুলো হয়ে গেছে, লাস্ট যে 4টে চ্যাপ্টার হয়ে গেছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আবার আলোচনা করতে পারি। কিন্তু আমরা আপাতত আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে লেসন 5, আওয়ার রানঅ্যাওয়ে কাইট। আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট, লেসন 5। প্রত্যেকে নিজের বই খুলে ফেলো, বইটার সামনে খোলা থাকলে সুবিধা হবে। আমরা একে একে পড়তে থাকবো। পরবর্তীকালে আমি বলছি যে সমস্ত টাস্ক পাসগুলো আমরা লেসনগুলো, তো আমরা আজকে শুরু করতে চলেছি লেসন 5, আওয়ার রানঅ্যাওয়ে কাইট। লুসি মন্টগোমারি তার লেখা। আমরা একজন কানাডিয়ান লেখিকা, খুব বেশি বিখ্যাত নন। পরবর্তীকালে তার সামান্য 2-একটা নভেল আছে। পরবর্তীকালে তিনি কানাডা থেকে, কানাডিয়ান বলতে বুঝতেই পারছি আমরা, কানাডার অধিবাসী, জন্মগ্রহণ তার কানাডাতে, কিন্তু পরবর্তীকালে তিনি ইংল্যান্ডে শিফট করেছেন এবং সেখানে তিনি ইংল্যান্ডের অধিবাসী হয়ে তার শেষ জীবনটা কাটান। এবং তার শেষ জীবনে 1935-এর দশকে, 1935 সাল নাগাদ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সৈন্যবাহিনীতে তিনি যোগদান করেন এবং ব্রিটিশ সৈন্যবাহিনীতে যোগদান করে তিনি অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ নাগরিকদের একটা বিশেষ উপাধি, খেতাব তিনি অর্জন করেন। সেই লুসি মন্টগোমারির লেখা আওয়ার রানঅ্যাওয়ে কাইট। আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা একটু দেখে নিতে চাইব, খুব জটিল আলোচনা বা বিষয়বস্তু নয়, একটা সাধারণ সিম্পল আমাদের স্টোরি। টাইটেলটা আমাদের কি বলছে? রানঅ্যাওয়ে কথাটার মানে হচ্ছে, রানঅ্যাওয়ে সাধারণভাবে বাংলা মানে করলে হয় পালিয়ে যাওয়া, ছুটে যাওয়া, চলে যাওয়া, ফ্লি এই সেন্সে। এবং কাইট কথাটা আমরা সকলেই জানি, যদিও
আমরা আমাদের ছোটোবেলাতে আমি বোধহয় এটা কোনো একটা সেকশনে পড়া স্টার্ট করেছিলাম, তখন আমার মনে পড়ছে আমি বলেছিলাম আমরা ছোটোবেলাতে ঘুড়ি ওড়ানোর একটা প্রচুর ঘুড়ি আকাশে যেটা উড়িয়ে বেড়ায়, লাটায় থাকে, সুতো থাকে, একটা প্রচুর চল ছিল। এখন যেটা অনেকটাই হারিয়ে গেছে বা কিছু কিছু জায়গায় চলে, কিছু কিছু জায়গায় চলে না। তো সেই কাইট কথাটার মানে হচ্ছে সেই ঘুড়ি, অর্থাৎ রান অ্যাওয়ে কাইট এই কথাটার মানে হচ্ছে ঘুড়ি যদি কেউ ওড়াতে দেখে থাকো তো দেখতে পাবে ঘুড়ি ওড়ানোর সময় যেটা হয় সাধারণভাবে একটা ঘুড়ি অন্য ঘুড়িতে যদি লড়াই চলে, ঘুড়ির লড়াই চলে, ঘুড়ি যখন কেটে যায় তখন সেটা আস্তে 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 বাতাসে ভাসতে 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 ও এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এই যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে এই ঘুড়িটাকে বলা হয় রান অ্যাওয়ে কাইট। তো আমরা সেই রান অ্যাওয়ে কাইট নিয়ে আজকে আমরা আমাদের লেসন 5 স্টার্ট করব। আমি জাস্ট বইটা প্রত্যেকে যেন সামনে খোলা থাকে, আমরা একটু জাস্ট গল্পের আউটলাইনটা একবার দেখে নিতে চাইছি। শুরুতেই দেখো নীল লেখাতে ব্লু রাইটিংয়ে দুটো প্যারাগ্রাফ আছে, তার সেকেন্ড স্ট্যান্ড যেটা আমরা একটু দেখতে চাইছি কি বলতে চাইছে। যেটা বলতে চাইছে this short story is about a brother and a sister living on an isolated island. আইসোলেটেড কথাটার মানে হচ্ছে একদম একা, আলাদা করে দেওয়া অন্যান্যদের থেকে। এখন যেটা আমরা আইসোলেশনে আছি, এই যে করোনা প্রসঙ্গে এই আইসোলেশন কথাটা আমরা বারবার শুনতে পাচ্ছি, যে আইসোলেশন কথাটার মানে হচ্ছে অন্যদের থেকে পৃথক করে দেওয়া, আলাদা করে দেওয়া। আইসোলেটেড আইল্যান্ড, আইল্যান্ড কথাটার মানে হচ্ছে দ্বীপ, চারিদিকে জলরাশি, ওয়াটারি ল্যান্ড, মাঝখানে ল্যান্ড অর্থাৎ স্থলভূমি। এবার বুঝতেই পারা যাচ্ছে চারিদিকে যদি জল থাকে, মাঝখানে যদি স্থল থাকে, সেটা বাদ বাকিদের থেকে আলাদা, পৃথক, বিচ্ছিন্ন। এই আইসোলেটেড আইল্যান্ডে একটি ভাই এবং বোন তারা বসবাস করত, সেই নিয়েই আমাদের এই গল্প রানঅ্যাওয়ে কাইট। দেয়ার ফাদার, এবার হঠাৎ করে প্রশ্ন আসতে পারে তাহলে যে ওরা আইসোলেটেড আইল্যান্ডে কেন থাকতো? আমরা তো আইসোলেশন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন এই যে করোনা লকডাউন চলছে, করোনার জন্য আমাদেরকে আইসোলেশনে থাকতে বলছে, সামাজিক দূরত্ব মানতে বলছে। এই আইসোলেশনটা কিন্তু এই বাড়িতে থেকে 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 আমরা কিন্তু বোর হয়ে যাচ্ছি। এই আইসোলেশনটা আমাদের কাছে কিন্তু খুব প্রবলেমের। কেন প্রবলেমের না, সাধারণভাবে মানুষ যখন থেকে একদম আদিম মানবের সময় থেকে যখন থেকে মানুষের সৃষ্টি হয়েছে তখন থেকে মানুষকে বলা হয় সোশ্যাল অ্যানিম্যাল, সামাজিক জীব। এবার এই সামাজিক জীব কথাটা মানে হচ্ছে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করতে, মেলামেশা করতে অভ্যস্ত। বাইরে বেরোতে পারছি না, দোকান বাজার যেতে পারছি না, দিনে দুপুরে আড্ডা মারতে পারছি না, ঘুরতে পারছি না, বেড়াতে পারছি না। এই যে লকডাউন, ঘরে বন্ধ করা অবস্থা, এটা আমাদের কাছে খুব একটা মানে বিরক্তিকর অবস্থা। 21 দিন পেরিয়ে যাচ্ছে, আরও 10 দিন 15 দিন বাড়বে, বিরক্তিকর। তো মানুষ সাধারণভাবে একে অপরের সঙ্গে মেলামেশা করতে অভ্যস্ত, পাড়া প্রতিবেশীর সঙ্গে, গ্রামের লোকের সঙ্গে, শহরের লোকের সঙ্গে, বিভিন্ন জনের সঙ্গে, এটাই মানুষের ন্যাচারাল স্বভাব। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ভাই এবং বোন তারা একটা আইসোলেটেড আইল্যান্ডে বসবাস করে। কেন করে না, বিকজ দেয়ার ফাদার হু though through a series of incidents get returned with their long lost relatives. কারণ আছে, আমরা যখন মেন টেক্সটাতে ঢুকবো তখন আমরা দেখতে পাবো যে কেন তারা এই আইল্যান্ডে বসবাস করে। আইল্যান্ডে বসবাস করা অবশ্যই কারণ থাকতে হবে যে কেন তারা সাধারণ 5 জনের সঙ্গে বসবাস করে না। তো যাই হোক, এখানে মেন গল্পের যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে বা সামারির মধ্যে যেটা বলতে চাইছি যে তাদের যে আরও রিলেটিভস আছে তাদের সঙ্গে তাদের কীভাবে, আমরা বিভিন্ন সময় অনেক পুরনো সিনেমা, হিন্দি সিনেমাতে দেখে থাকি যে আত্মীয় হারিয়ে গেছে, মা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে, ভাই হারিয়ে গেছে, দীর্ঘদিন পরে তাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, একটা বেশ মানে কী বলবো হ্যাপি এন্ডিং, আনন্দের সঙ্গে পুরো ব্যাপারটা একটা শেষ হচ্ছে। এখানে ঠিক সেই রকমভাবে অনেক দিন পর তাদের পুরনো হারিয়ে যাওয়া রিলেটিভসদের খুঁজে পাওয়া যাচ্ছে, এবং এই খুঁজে পাওয়ার মধ্যে রানঅ্যাওয়ে কাইটস কি ব্যাপারটা ঘটছে সেটাই আমাদের মেন স্টোরির মূল বক্তব্য। যাই হোক, আমরা মেন এবার গল্পতে ঢুকবো। আমরা স্টার্ট করছি ইউনিট 1।
Of course, there was nobody for us to play with on the big half moon. Big capital B দিয়ে start, half capital H দিয়ে start, moon capital H দিয়ে start. Big half moon was the name of that island where the brother and sister lived. এই বিগ হাফ মুন নামক যে আইল্যান্ড, আইসোলেটেড আইল্যান্ড আমরা আগেই পড়েছি, কিন্তু সেই আইল্যান্ডটার নাম হচ্ছে বিগ হাফ মুন। এবং এই বিগ হাফ মুন নামক আইল্যান্ডেই কিন্তু দেয়ার ওয়াজ নোবডি ফর আস, থাকার কথাও নয়, কারণ আইল্যান্ডে কেউ সাধারণভাবে লোকজন বসবাস করতে যায় না। এখানে যে ব্রাদার এবং সিস্টারের কথা আমরা বলছি, তারা বলছে, তাদের মধ্যে একজন যে আমাদের এই গল্পের ন্যারেটর, সে বলছে আমাদের জন্য আর কেউ ছিল না। উই ওয়ার অনলি ইন দ্য আইল্যান্ড, উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। আর কেউ নেই। স্বাভাবিকভাবেই একে অপরকে ব্রাদার এবং সিস্টার যা করার, খেলাধুলা, ঝগড়াঝাঁটি, মারামারি, গল্প, আড্ডা, যা করার এখন যেমন আমাদের হচ্ছে, বাড়ির মধ্যে আছি, বাড়ির লোকগুলোর সঙ্গে যা যা করার করতে হচ্ছে। ভাই এবং বোন যেহেতু ওই আইল্যান্ডে তারা একমাত্র থাকতো, সেই জন্যই তারা কিন্তু তাদের মধ্যেই যা যা করার মোস্ট ম্যাক্সিমাম ব্যাপারটা করতো। অ্যান্ড উই ডিড, আমরা করতাম না, কোনো উপায় নেই। কারণ হচ্ছে খেলতে হলে ভাইকে বোনের দরকার, বোনের ভাইয়ের দরকার, আর তো অন্য কোনো খেলার সঙ্গী নেই। কথাবার্তা, গল্প গুজব, আনন্দ, যা যা করার সব কিছুর জন্য ভাইয়ের জন্য বোন আছে, বোনের জন্য ভাই আছে, আর বাবা আছে, ফাদার। সে যতটুকু সঙ্গ দেয়, কিন্তু দেয়ার ওয়্যার নো আদার দ্যান দিস থ্রি, এই তিনজন ছাড়া ফাদার, ব্রাদার, সিস্টার আর ওই বিগ হাফ মুনে কেউ ছিল না। অর্থাৎ উই ডিড, নিজেদের মধ্যেই যতটা সম্ভব ম্যাক্সিমাম আমাদেরকে করে বেড়াতে হতো এবং আমরা করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, যেটা বলছিলাম একটু আগে, যে এই বিগ হাফ মুন এই আইল্যান্ডে আমরা, মানে এই নামের আইল্যান্ডে আমরা বসবাস করতাম। আমাদের ন্যারেটার ওয়ান অফ দ্য ব্রাদার অ্যান্ড সিস্টার, ভাই এবং বোনেদের মধ্যে কেউ একজন, আমরা পরে জানবো সেটাকে, আমাদের এই ন্যারেটার, এই গল্পের লেখক বা বক্তা, সে বলছে যে আমরা ওই বিগ হাফ মুন আইল্যান্ডটার নাম, সেই দ্বীপের নাম, সেই দ্বীপে আমরা বাস করতাম। উই কোটেশনের মধ্যে দেওয়া আছে, উই, হু আর উই, আমরা কে না, উই বলতে এখানে যেটা বলতে চাওয়া হয়েছে, আমরা কারা না, আমরা স্পষ্ট, সেখানে তো আমাদের কাছে কোনো বুঝতে অসুবিধা নেই যে আমরা বলতে এখানে বলা হয়েছে we lived on the big half moon island. We, our father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. আমি বলছিলাম যে ফাদার, ব্রাদার এবং সিস্টার, কিন্তু এখানে ন্যারেটার, আমাদের যিনি বক্তা এই গোটা গল্পের, তিনি কিন্তু আরও কয়েকজনের নাম বলেছেন, আমরা জানবো পরে ডিটেলটা। কিন্তু এখানে উই বলতে ন্যারেটার বলতে চাইছে, কোটেশনের মধ্যে উই দেওয়া আছে। কে কে? ফাদার, ক্লড অ্যান্ড আই মিন্স ন্যারেটার, ক্লড হচ্ছে ব্রাদার, আই হচ্ছে সিস্টার, অ্যান্ড আন্ট এস্থার, অ্যান্ড মিমি, অ্যান্ড ডিক। তাহলে আন্ট এস্থার, অ্যান্ড মিমি, অ্যান্ড ডিক, ফাদার, ব্রাদার এবং সিস্টার বা ভাই বোনের বাইরে আরও তিনজনের কথা আমরা কিন্তু এই গল্প জানলাম। এরা কারা, কোথা থেকে এলো, কী ব্যাপার, কী সমাচার, এরা কী ব্যাপার, উই বলতে এদেরকে কেন বলা হচ্ছে, আমরা আস্তে আস্তে গল্পে জানব। যাই হোক, তো আন্ট এস্থার, মিমি এবং ডিক, ফাদার, আই এবং ক্লড, ছজন আমরা থাকতাম। 6 persons হলো টোটাল। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, যেটা বলছিলাম আমরা, যেটা আলোচনা করছিলাম, যে এই আইল্যান্ডে বাবা, ভাই, বোন। ইট ইউজ টু বি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। ইউজ টু বি মিনস এই যে ছজনের কথা বলা হচ্ছে, তার আগে কিন্তু বাবা, ক্লড এবং আমি, এই তিনজন ছিলাম। It is all on account of the kite that there are more of us. 3 থেকে 6 হলো কিভাবে? It is all account of the kite.
it is because of that flying kite, it is runaway kite, we became 6 out from 3. 3 জন থেকে 6 জন হলো কি করে, তার কারণটা হচ্ছে রানওয়ে কাইট। তাহলে রানওয়ে কাইট 3 জন থেকে 6 জনে কি করে পরিণত করলো, কোথা থেকে বাকি 3 জনকে খুঁজে নিয়ে এলো? ওকে ভাসতে ভাসতে চেয়ে নিয়েছো না, আমরা জানবো এই গল্পের মধ্যে যে এই 3 জন থেকে 6 জন কিভাবে হলো এবং এই 6 জন হওয়ার পেছনে রানওয়ে কাইটের ভূমিকাটা কি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। হ্যাঁ, এটাই তো গল্প, বলছি এটাই তো আমি তোমাদেরকে বলতে চাইছি যে এই 3 জন থেকে, ফাদার ছিল, ক্লড ছিল, আমি ছিলাম, 3 জন থেকে এলো আন্ট এস্থার, মিমি, ডিক, আরও 3 জন অ্যাড হলো এবং তার কারণটা হচ্ছে ফ্লাইং কাইট। কেন, কোথা থেকে এলো তারা, এই গল্পটাই তো আমি তোমাদেরকে আজকে বলতে চাইছি। তাহলে দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট বা অফ আওয়ার লেসন আওয়ার রানওয়ে কাইট। আওয়ার রানওয়ে কাইট বলতে যেটা আজকে আমরা পড়তে চলেছি, তার গল্পটাই হচ্ছে এইটা যে বাবা, ভাই, বোন থেকে আরও 3 জন, আন্ট, এস্থার, মিমি, ডিক, এই 3 জন কোথা থেকে এলো এবং এদের পেছনে রানওয়ে কাইট কী ভূমিকা গ্রহণ করলো। What role the flying kite বা runaway kite played bringing them back. Father is the keeper. এবার প্রথম থেকে যেটা আমাদের আসছে যে সাধারণভাবে তো আমাদের একটা আইল্যান্ডে, একটা আইসোলেটেড দ্বীপে থাকার কথা নয়, তাহলে থাকছে কেন? বাবা বা আরও 2 ভাই বোন, এই 3 জন মিলে একটা আইসোলেটেড দ্বীপে থাকবে কেন না, এবার তার উত্তরটা দিচ্ছে ফাদার ইজ দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউস কথাটা তোমাদেরকে আগে ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যেই বুঝতে পারছো। লাইট হাউস হচ্ছে সমুদ্রের ধারে একটা টল স্ট্রাকচার, টল বিল্ডিং, যেখান থেকে আলো দেখানো হয় সমুদ্রের চারিদিকে, যাতে লস্ট শিপ, যারা সমুদ্রে গেছে কিন্তু পথ খুঁজে পাচ্ছে না, বিশেষত রাত্রিবেলায়, এই শিপেরা ওই আলো দেখে এই লাইট হাউসটা যেখানে আছে সেই ল্যান্ড জায়গাটাকে আইডেন্টিফাই করতে পারে এবং সেই ডিরেকশানে আসতে পারে। ছবিতে তোমরা সেটা দেখে মোটামুটিভাবে বুঝতে পারছো যে সমুদ্রের লাইট হাউসটা কীরকমভাবে কাজ করে। এই লাইট হাউসের একজন কিপার ছিল। লাইট হাউস মানে সেখানে রাত্রেবেলা তো অন্তত একটা লাইট জ্বলবে, দিনের বেলায় সে লাইটটা নেভাতে হবে। ফাদার ওয়াজ দ্যাট কিপার অফ দ্যাট লাইট হাউস। এই লাইট হাউসের বাবা রাত্রেবেলাতে লাইটটা জ্বালিয়ে দিত, সকালবেলায় কিপার ছিল এই লাইট হাউসের। I am 11 years old, Claude is 12. ব্রাদার বড় বয়সে, 12 বছর বয়স, এবং আই দ্য সিস্টার, যে ন্যারেট করছে আমাদের এই স্টোরিটা, তার বয়স হচ্ছে 11 বছর। ইন উইন্টার when the harbor is frozen over, আমি একটা ছবি দিয়ে দেখো, মোটামুটিভাবে বলবার চেষ্টা করেছি যে মোটামুটি ব্যাপারটা এরকম থাকে, কিন্তু এই ছবিটাই যে এক্স্যাক্ট সেই ছবি তাও নয়, কিন্তু মোটামুটিভাবে এই হারবারের চারিদিকে বা লাইট হাউসের চারিদিকে যে সিট আছে, সমুদ্র আছে, প্রচণ্ড যখন শীত পড়ে তখন এই হারবার বা বন্দর এলাকাটা তখন বরফে জমে যায়। বরফ জমে যাওয়া মানেই হচ্ছে আর মানে শিপ বা জাহাজ যাতায়াত করতে সেদিকে পারবে না, স্বাভাবিকভাবে সেই লাইট হাউসও বন্ধ থাকে বা সেই এলাকার যে জলপথ জাহাজ চলাচলের জন্য কিন্তু সেই উইন্টার সিজনে বন্ধ থাকে। স্বাভাবিকভাবে সেখানে লাইট হাউসের কোনো কাজ নেই এই উইন্টার সিজনে। তার মানেই হচ্ছে সেই লাইট হাউসের যে কিপার, অর্থাৎ আমাদের এই গল্পের ফাদার, তারও সেই উইন্টার সিজনে কোনো কাজ নেই, অতএব সেই উইন্টার সিজনটা ছুটি ভোগ করে। সেই জন্য আমরা কী করি, when the harbor is frozen over, we all move over to the mainland. মেনল্যান্ডে যাই না তা নয়, আইল্যান্ডেই শুধু থাকি তাই নয়, যখন উইন্টার সিজনে, যখন এই লাইট হাউসের চারিদিকের যে সমুদ্র বরফে জমে যায়, যখন আর এই লাইট হাউসটার কাজ থাকে না, যখন এই জন্যই থাকে না যে সেই সমুদ্রটা এতটাই বরফে জমে যায় যা জাহাজ চলাচল করতে পারে না, সেই উইন্টার সিজনে আমরা অর্থাৎ ফাদার, ক্লড অ্যান্ড আই, আমাদের গল্পের ন্যারেটার, আমরা মেনল্যান্ডে যাই। মেনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড, মূল শহর, মূল নগর বা যেখানে মেন জায়গা, সেখানে আমরা কিন্তু উইন্টার সিজনটা পাস করি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, অর্থাৎ উইন্টার শেষ হলো, এরপরে স্প্রিং, তারপরে আবার সামার আসবে। যখনই স্প্রিং আসতে শুরু করে, অর্থাৎ আমাদের এখানকার শীতের পরে বসন্ত সময়টা যখনই আসতে শুরু করে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা আবার আমাদের যে ডিয়ার আইল্যান্ড অর্থাৎ প্রিয় আইল্যান্ড সেখানে ফেরত আসি। কেন ফেরত আসি না, উইন্টার সিজনে বরফ জমতে শুরু করে,
আস্তে আস্তে স্প্রিং মানে হচ্ছে বসন্ত, টেম্পারেচার অনেক বাড়তে শুরু করে, বরফ গলতে শুরু করে। তারপরেই আসবে সামার, যখন বরফ গলে আবার সমুদ্র, গোটা সমুদ্র জলে পরিপূর্ণ হয়ে যাবে এবং জাহাজেরা আবার যাতায়াত শুরু করবে। সেই স্প্রিং সিজনে যখন আস্তে আস্তে বরফ গলতে শুরু করে, তখন আমরা আমাদের আবার এই প্রিয় আইল্যান্ডে, প্রিয় দ্বীপে আমরা ফেরত আসি। তাহলে এই তিনজন যে গল্পের আমরা প্রথম থেকে পড়তে পড়তে দেখতে পাচ্ছি যে মেন যে তিনটে ক্যারেক্টার, তারা কিন্তু উইন্টার সিজনটা মেনল্যান্ড অর্থাৎ অন্যান্য লোকেদের সঙ্গে উইন্টার সিজনটা তারা স্পেন্ড করে, তারা কাটায় তাদের সময়টা, শীতকালটা মেনল্যান্ডের যারা অন্যান্য লোক আছে তাদের সঙ্গে। বাকি সময়টা তারা সারা বছরের এই আইসোলেটেড আইল্যান্ড, এই বিগ হাফ মুন, এই আইল্যান্ডে তারা অতিবাহিত করে। দ্য ফানি পার্ট ইউজ টু বি, এবার এই যে বলছে ফিরে আসবার সময় হচ্ছে, এই সময় একটা মজার ঘটনা ঘটে। ঘটনাটা কি ঘটে? দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপুল অলওয়েজ পিটিড আস। পিটি মানে করুণা করা, দয়া করা, খারাপ লাগা। আমরা যখন ফেরত আসতাম, লোকেরা আমাদেরকে দেখে খারাপ লাগতো, কষ্ট হতো, আহারে বেচারা। কীরকম? ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, এই যে ফেরত আসার যে সময়, যে স্প্রিং সিজনে আমরা ফেরত আসছি, অন্যান্য যারা লোক আছে মেনল্যান্ডের, আমাদেরকে দেখে তাদের করুণা হতো, দয়া হতো, মায়া হতো, তারা দুঃখ পেত। কেন দুঃখ পেত? দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। মেনল্যান্ডের যারা লোক, যারা সারা বছর অন্যান্য আরও অনেক লোকেদের সঙ্গে থাকে, আর ফাদার, ক্লড এবং আই অর্থাৎ আমাদের ন্যারেটার, তারা তো ওই উইন্টার সিজনটাই যাচ্ছে মেনল্যান্ডে, বাকি সারা বছর একা একা আইল্যান্ডে। তো মেনল্যান্ডের লোকেদের আমাদেরকে দেখে করুণা হতো। কেন হতো? তারা বলছে দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। আমরা এবার আইল্যান্ডে চলে আসা মানে আর কাউকে দেখতে পাওয়া যাবে না, কেবল ফাদার থাকবে, ব্রাদার থাকবে, সিস্টার থাকবে। বলছে আমরা তো এসে ওই একা হয়ে পড়বো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের চারিপাশে বাচ্চা ছেলেমেয়েরা সবসময় কী চাই না, আরও অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে একটু খেলাধুলা করবে। আমরা স্কুলে যেটা দেখেছি, আমরা ছোটো নিচু ক্লাসগুলোতেও একে অপরের সঙ্গে খেলে ধুলে স্কুল টাইমটা, ক্লাস ছাড়া অন্য সময় টাইম কাটিয়েছি। কিন্তু মেনল্যান্ডের লোকেদের মনে হতো এরা তো যে আর আইল্যান্ডে অন্য ছেলে মেয়ে পাবে না, তাহলে সময়টা কাটবে কীভাবে? অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। স্বাভাবিকভাবে ক্লড এবং আমি চাইতাম আমাদের সঙ্গে যাতে খেলাধুলার আরও অন্য লোকজন বা ছেলেমেয়ে, বিশেষ করে বাচ্চা ছেলেমেয়ে থাকে। এটা প্রত্যেক ছেলেমেয়েই চাই। আমরা আমাদের বয়সে প্রত্যেকে চেয়েছি যে আমরা বাড়িতে একা থেকে নয়, আরও 4-5 জন ছেলেমেয়ের সঙ্গে বিকেলবেলায় হোক, অন্য টাইমে হোক, ছুটির দিনে হোক, খেলাধুলা করে সময় কাটিয়েছি। প্রত্যেক বাচ্চা ছেলে চাই অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটাতে। ক্লড আর আমিও চাইতাম, এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক। It is hard to run pirate caves and things like that with only two. এবার এই যে আইল্যান্ডটার মধ্যে তারা থাকতো, বিগ হাফ মুন আইল্যান্ড, এই আইল্যান্ডগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ন্যাচারালি, প্রাকৃতিকভাবে পাহাড় ছিল। সেই পাহাড়ের মধ্যে জলের ঝাপটা পেতে পেতে, বাতাসের ধাক্কা খেতে খেতে গুহার মতো তৈরি হয়েছে। এবারে পাইরেট কেভস কথাটা কি হচ্ছে? পাইরেট কথাটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি জলদস্যু। আগেকার দিনে যখন সমুদ্রপথে বাণিজ্য যাতায়াত মানে ব্যবসা বাণিজ্য হতো, তখন এই পাইরেটসদের প্রচুর সমুদ্রতে ঘুরে বেড়াতো। পাইরেটসরা জলদস্যু, যারা এই ব্যবসা বাণিজ্যের জাহাজগুলোকে লুট করতো, টাকা পয়সা লুট করতো, লোকজনকে মেরে দিয়ে পালাতো। মানে এটা একটা ব্যাপার ছিল। তো এই যে ব্যবসা, যে জাহাজগুলোকে লুট করতো, তার আগে তাদের লুকিয়ে থাকার কিছু জায়গা ছিল, কিছু আইল্যান্ডে, কিছু দ্বীপে। সেই যে লুকিয়ে থাকতো, সেই যে দ্বীপের গুহাগুলোতে লুকিয়ে থাকতো, সেই গুহাগুলোকে বলা হতো পাইরেটস কেভস। দূর থেকে নজর রাখতো, ব্যবসা করতে যাচ্ছে এরকম জাহাজের দিকে, হঠাৎ করে গুহা থেকে বেরিয়ে পড়ে তাদেরকে আক্রমণ করতো। এইগুলোকে বলা হতো পাইরেটস কেভ। রয়ে গেছে, এখন আর পাইরেটস নেই। যে সময় স্টোরিটা আমরা পড়ছি সেই সময় আর পাইরেটস নেই, কিন্তু কেভগুলো রয়ে গেছে। এবার এই কেভগুলো হচ্ছে এই আইল্যান্ডের মধ্যে লুকিয়ে থাকার জায়গা। দুই ভাই বোনে বিভিন্ন সময় সারা বছর ধরে এই কেভগুলোতে লুকিয়ে লুকিয়ে নিজেদের মধ্যে খেলাধুলা করে। কিন্তু একটা বড় আইল্যান্ডের মধ্যে, কেভের মধ্যে একা একা বা মাত্র দুজনে মিলে লুকিয়ে বেড়ানোটা খুব সোজা ব্যাপার না, খুব কঠিন কাজ। আরও 4-5 জন হলে পরে সুবিধা হতো। তাহলে খেলাটা, লুকোচুরি খেলাটা, যেটা ছোটোবেলাতে আমরাও খেলেছি, সেই লুকোচুরি খেলাটা খেলা অনেক সোজা হতো। সেই জন্যই বলছে
যে অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। It is hard to run pirate caves and things like that with only two, but we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু সমস্যাটা আবার আসে, মেইনল্যান্ডের লোকেদের যখন তারা ফেরত আসতো স্প্রিং সিজনে দেখে তাদের খুব পিটি করুণা হতো, মায়া হতো, কিন্তু যখন এই উইন্টার সিজনে তারা মেইনল্যান্ডে থাকতো তখন মেইনল্যান্ডের যে অন্যান্য ছেলেমেয়ে আদার বয়েজ অ্যান্ড গার্লস তাদের সঙ্গে প্রচুর ঝগড়া হতো। সারা বছর ওদের সঙ্গে মেলামেশা নেই, দুই ভাই বোনেই সারা বছর কাটায়, হঠাৎ করে যদি যে অন্য লোকের সঙ্গে দেখা হয় স্বাভাবিকভাবে তাদের সঙ্গে মানে অ্যাডজাস্টমেন্টের খানিক অভাব হতো, প্রচুর ঝগড়াঝাটি হতো উইন্টার সিজনটাতে। এবার উইন্টার শেষ হয়ে যেই স্প্রিংয়ে তারা ফেরত আসতো তার আগেই সদ্য টাটকা টাটকা তাদের সঙ্গে ঝগড়া হয়েছে। বাট উই ইউজ টু quarrel a good deal with the mainland children in winter. উইন্টারে প্রচুর ঝগড়া করতাম। সো যেহেতু ঝগড়া হতো প্রচুর, it was perhaps just as well that there were none of them on the big half moon. যার সঙ্গে আমার ঝগড়া হবে একেবারেই চাইবো না সারা বছর সে আমার সঙ্গে থাকুক, সময় কাটাক, খেলাধুলা করুক। আমার মনে হবে না ও দরকার নেই, ও তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। এই যে মেইনল্যান্ডের ছেলেদের সঙ্গে উইন্টার সিজনে ঝগড়া হতো, ওদের মনে হতো দুই ভাই বোনে যে দরকার নেই, ওদেরকে আমাদের বিগ হাফ মুনে দরকার নেই, আমরা নিজেরাই বিগ হাফ মুনে ভালো আছি। অতএব অন্যান্য লোকেদের যদিও ওদের ওপর করুণা হতো যে আহারে যে সারা বছর আবার বাকি একা একা কাটাবে, ওদের নিজেদের কিন্তু মনে হতো না আমরা দুজনে কিন্তু একা একাই ভালো আছি। অতএব তাদের সেই কষ্টটা কিন্তু আর হতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। ক্লড আর আমার মধ্যে ঝগড়া, বিকজ ঝগড়া হলেও উপায় ছিল না, কারণ হচ্ছে ওদেরই একে অপরের সঙ্গে খেলতে হতো বা খেলাধুলা করা ছাড়া অন্য লোকেদেরকে আর পেত না। কিন্তু এই উইন্টার সিজনে যে মেনল্যান্ডের যে স্টুডেন্ট মানে ছেলেমেয়েরা তাদের সঙ্গে এতটাই ঝগড়া হতো যে মনে হতো বাবা দরকার নেই ওদেরকে আর সারা বছর, আমরা নিজেরা দুই ভাই বোনই ভালো আছি, তোরা তোদের মতো থাক, আমরা চললাম। ওদের দুঃখ পাওয়ার ব্যাপার ছিল না। অন্য লোকেদের দুঃখ হতো ওদের জন্য, ওদের কিন্তু নিজেদের জন্য কোনো দুঃখ হতো না। একদিকে তাদের খুশিই ছিল, ভালোই লাগতো যে তারা নিজেদের সারা বছর থাকবে, কারণ দুই ভাই বোনের মধ্যে নর্মালি ঝগড়া হতো না, ঝগড়া হলেও উপায় ছিল না, এবং তারা আগেই বলেছে যে আমরা একে অপরের মধ্যেই ম্যাক্সিমাম ব্যাপারটা যেটুকু করা সম্ভব আমরা নিজেরাই করতাম। এই অবধি আজকে আমাদের প্রথম দিনের পড়া থাকলো, পরের দিন আমরা আবার এগোবো ব্যাপারটা। ইউনিট 1-এর আরও একটু বাকি থাকলো। আমরা লেসনের কাজগুলো আমরা যেমন ক্লাসে করি, লেসনগুলো ধরে আমরা সেটা করব। আমি আর একদিন এটা ইউনিট 1টা শেষ করব। তার মধ্যে এই ভিডিওটা তোমরা দেখে রাখবে, এর মধ্যে কোনো ওয়ার্ড, কোনো লাইন, কোনো কিছুর প্রবলেম হলে আমাকে সেটা পোস্ট করে জানাবে, আমি সেটা যথারীতি আবার উত্তর দিতে থাকবো। তারপরে আবার বাদ বাকি পরপর আমাদের যেমন ক্লাস চলতে থাকবে, একটার পর একটা লেসন আমরা করতে থাকবো, এবং মেনলি গ্রামার এবং রাইটিংয়ের কাজগুলো কিন্তু আমাদের চলবে। ওকে, তো আজকে অবধি থাকলো। নেক্সট দিন আবার তারপরে প্রত্যেকে বাড়িতে থাকবে, যা যা নিয়মকানুন আছে সেই নিয়মকানুন তোমরা ফলো করবে। কোয়ারেন্টাইন ব্যাপারটা বুঝতে পারছি, সামাজিক বাড়িতে হোম আইসোলেশন বুঝতে পারছি, খুবই সাবধানে আমাদের এই কয়েকটা দিন কাটাতে হবে। তারপরে আবার যখন দেখা হবে আমরা আবার সেই ক্লাসটা শুরু করব। এর মধ্যে যে অ্যাক্টিভিটি বা লেসন ওয়ার্ক যেগুলো চলবে সেগুলো যেন হয়ে থাকে, কিছু অসুবিধা হলে তো আমরা আছি, আর যেদিন যখন ক্লাস শুরু হবে তখন নর্মাল ক্লাস চলবে। ওকে, বাই, গুড ডে।